2,000 years later. স্বাগতম আমার ইউটিউব পরিবার নন কপিরাইট ফ্রি সং স্বাগতিক মুখার্জি। ট্রেনটা যখন সালারটি স্টেশনে থামলো সন্ধে তখন প্রায় 6টা। একই শীতকাল, তাই সূর্যি মামা অনেক আগেই ডুব দিয়েছে পশ্চিমে। আধো ছায়া ছায়া নুড়ি বিছানো প্ল্যাটফর্মটিকে বেশ ভালোই লাগছিল। এখানে গাড়ি বেশিক্ষণ দাঁড়ায় না। ট্রেন থেকে নামলাম, হাতে একটা সুটকেস নিয়ে এগিয়ে গেলাম স্টেশন মাস্টারের ঘরের দিকে। প্ল্যাটফর্মে লোকজন নেই। যে 2-4 জন যাত্রী নামলো তাদের আর দেখতে পেলাম না। হয়তো তারা কাছাকাছি থাকে, তাই লাইন টপকে বাড়ির দিকে পা বাড়িয়েছে। স্টেশন মাস্টারকে পেলাম না। বুকিং কাউন্টারে একজন বসে, সেও ডিউটি শেষ হবার অপেক্ষায়। একটু দূরে একজন কুলি বসে চাদর মুড়ি দিয়েছিল। আমি বুকিং কাউন্টারের ভদ্রলোকটিকে জিজ্ঞেস করলাম, এখন কোনো বাস পাওয়া যাবে সাঁওতালডিহি যাবার? ভদ্রলোকটি আমার মুখের দিকে চেয়ে বললেন, না, তবে কারখানায় কোনো গাড়ি যদি এসে যায় তবে যেতে পারবেন। আমি আর কথা না বলে দাঁড়িয়ে রইলাম। ভদ্রলোক আমায় ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, তবে পাশে দেখুন, একটা যাত্রীদের ঘর আছে। নামমাত্র ওয়েটিং রুম, খুব একটা প্রয়োজন হয় না বলে ওটার আর সংস্কার হয় না। মশাই ধুলোয় ভরা। আমি জিজ্ঞেস করলাম, রাতে কি স্টেশন ফাঁকাই পড়ে থাকে? তা কেন, কুলি থাকবে, স্টেশন মাস্টার থাকবেন। তেমন প্রয়োজন হলে মাস্টার মশাইকে বলে কাউকে পাঠিয়ে চাটা আনিয়ে দিতে পারবেন। চায়ের নামটা শুনে খুশিই হলাম। তা আপনার ডিউটি কখন শেষ হবে? 8টায়। আমি আর দাঁড়ালাম না, সোজা ঘুপচি ওয়েটিং রুমটার দিকে ঢুকলাম। পকেটের রুমাল নেড়ে ধুলো উড়িয়ে বসলাম। ক্রমে সন্ধ্যা নেমে এলো। বুকিং কাউন্টারটা অন্ধকার। একমাত্র স্টেশন মাস্টারের ঘরে হ্যারিকেনের আলো জ্বলল। বুঝলাম রাতে পরের স্টেশন মাস্টার আসবেন। কুলিরা কাছে পিঠে নেই। জমাট কুয়াশা নেমে এলো স্টেশনকে গ্রাস করতে। আমি একা বসে ওয়েটিং রুমে, সঙ্গে কেউ নেই যে 2-4টে কথা বলবো। সিগারেট বের করে দেশলাই জ্বাললাম। ধোঁয়া ছাড়তে ছাড়তে নানা রকম কথা ভাবতে লাগলাম। কি দুর্গন্ধ! ট্রেন আসতে দেরি হলো বলে এত ঝঞ্ঝাট। যাক, আর ভেবে লাভ কি। বাইরে থেকে ঠান্ডা হাওয়া ভেতরে ঢুকলো। এখন বেশ শীত করছিল। সুটকেস খুলে একটা চাদর বের করতে যাব, এমন সময় কে যেন বলে উঠল, কি ঠান্ডা বলুন। তা মহাশয় কি কলকাতা থেকে আগমন? চমকে উঠলাম আমি। কেউ ছিল না, অথচ এই কণ্ঠস্বরকার। পাশে তো সত্যিই কেউ ছিল না। সত্যি আমি ছাড়া তো এখানে আর কেউ নেই। তবে কি মনের ভুল? ভাবতে পারছি না। আমার কাছ থেকে উত্তর না পেয়ে আবার সেই কণ্ঠস্বর, মশাই জবাব পেলাম না যে। আমি দেশলাই জ্বালিয়ে আগুন দিতে যাব, তখনই চোখে পড়ল আপাদ মস্তক সাদা চাদরে ঢাকা ভদ্রলোককে। যাক বাবা, একজন সঙ্গী পাওয়া গেল তাহলে। আচ্ছা মশাই, এখান থেকে যাবেন কোথায়? সাঁওতালডিহি। নতুন টাউনশিপ? বেশ জায়গা, তবে এখন ওখানে লোকজন খুব একটা নেই। ঠিক তাই। তা কি করব বলুন? একজনের সঙ্গে দেখা করার দরকার, তাই এতদূর পথ ঠেঙিয়ে আসা। তা এত দেরি কেন? নিশ্চয়ই ট্রেন লেট।
গোমো প্যাসেঞ্জারটা বড্ড দেরি করে আসে, সময়ের ঠিক ঠিকানা নেই। আপনি যাবেন কোথায়? আমি প্রশ্ন করলাম। যাব তো অনেক দূর, কিন্তু রাতে গাড়ি পাবো না বলেই ঢুকে পড়লাম এখানে। কোনো রকমে রাতটা কাটলেই বেরিয়ে পড়বো এখান থেকে। বাড়ি কত দূর? বাড়ি বাড়ি এখানে নয়, আপনার মতো আমাকেও যেতে হবে এক বন্ধুর বাড়ি। বন্ধুর অসুস্থতার খবর পেয়েছি, বলুন না গিয়ে পারা যায়? আজকাল তো মশাই এই শব্দটা বেমানান। এখন যার যা তার তা, আন্তরিকতা ক্রমে উঠে যাচ্ছে। ভদ্রলোককে বেশ জমাটি লোক মনে হলো, কথাবার্তা বেশ সরস। তারপর কিছুক্ষণ আমরা দুজনে চুপ। বাইরে মনে হলো বৃষ্টি পড়ছিল। উঠে গিয়ে দেখলাম অনুমানটা ঠিক। আবার যেই বসতে যাব, হঠাৎ লোকটি কোঁকিয়ে উঠলেন, উফ মশাই, উফ একটু দেখে বসুন। দুঃখিত, কিছু মনে করবেন না, দেখতে পাইনি। আমি দুঃখ প্রকাশ করলাম। ঠিক আছে ঠিক আছে, আসলে কি জানেন, আমার ডান পাটায় বড্ড ব্যথা। কি যে হয়েছে বুঝতে পারছি না। ডাক্তার দেখাননি? ডাক্তার? গায়ের ডাক্তার দেখিয়েছিলাম, ওদের আর ক্ষমতা কতটুকু। তারপর কি জ্বর জানেন, উল্টে পায়ের আঙুলগুলো কাটতে হলো। এখনো মাঝে মাঝে ব্যথা হয়। শহরে যাননি কেন? শহরে গিয়ে দেখানোর পয়সা ছিল না। তারপর যেদিন মশাই কিছু পয়সার মুখ দেখলাম, তখন ভোগ করার সময় পেলাম না। মানে বুঝতে পারলেন না? সংসার গেল বেড়ে, ভোগের লিপসা গেল কমে। আচ্ছা মশাই, একটা কথা জবাব দেবেন? কি বলুন? আপনি ভূত বিশ্বাস করেন? প্রশ্নটা শুনে থতমত খেলাম। এ আবার কি প্রশ্ন রে বাপ? বেশ কথা হচ্ছিল, হঠাৎ এ আবার কি কথা? ওই জবাব দিলেন না যে? না, বিশ্বাস করি না। আমি জবাব দিলাম, মশাই আমিও বিশ্বাস করতাম না, কিন্তু একদিন আমাকে বিশ্বাস করতে হলো। এ এক ভয়ানক অভিজ্ঞতা। বলুন না, শুনি, সময় কেটে যাবে। আচ্ছা একটু চা হলে জমতো, বলুন। চা খাবেন? দাঁড়ান আনছি। কাছে দোকান আছে নাকি? থাকবে না কেন, স্টেশন সামনে, চা থাকবে বই কি। শীতের রাত, রাস্তাঘাট ফাঁকা, চা পাওয়া যাবে? কথাটা বলতেই কোনো উত্তর পেলাম না। ভদ্রলোক বোধহয় বেরিয়ে গেছেন। কি আর করা যাবে, চুপচাপ বসে রইলাম। এত তাড়াতাড়ি চা পাবো ভাবতেই পারলাম না। কোথা থেকে চা নিয়ে এলো কে জানে। চা নিয়ে কথা বাড়ালাম না। শীতের রাতে গরম চা খেতে মন্দ লাগলো না। আমি স্তব্ধতা ভেঙে বললাম, কই, ভূতের ব্যাপারটা কি হলো? শুনবেন সে অভিজ্ঞতার কথা? শুনবো বই কি। আর একটা সিগারেট দিন। সত্যি মশাই, ঠান্ডায় এই একটা জিনিসই টানতে বেশ লাগে। আমি সিগারেট দিলাম। ভদ্রলোক সিগারেট টানতে লাগলেন। অন্ধকারে শুধু সিগারেটের লাল আগুনটুকু দেখা গেল। জানেন মশাই, সেদিনটা ছিল বর্ষার একটা দিন। হুগলির এক গ্রাম থেকে বেরিয়ে পড়লাম বন্ধুর অসুস্থতার খবর পেয়ে। বাড়ি থেকে বেরিয়ে সোজা হাওড়ায়, ওখান থেকে ট্রেনে চেপে রওনা দিলাম আগ্রার উদ্দেশ্যে। বিকেলের পর পৌঁছালাম আগ্রায়। সেখান থেকে রিক্সা নেব বলে স্ট্যান্ডে গেছি, দেখলাম সেদিন রিক্সা চলা বন্ধ। কারণটা কি কেউ বলতে পারল না। অগত্যা হাঁটা পথেই এগোতে লাগলাম। মাঝে একটা ছোট্ট চায়ের দোকানে বসে চা বিস্কুট খেয়ে আবার জিজ্ঞেস করে হাঁটতে লাগলাম। সন্ধ্যা নেমে এলো পথে, চারপাশটা ফাঁকা। একটা লোককেও পথে দেখলাম না। যাচ্ছি তো যাচ্ছি, অন্ধকার ছেয়ে ফেললো মেঠো পথটাকে। হঠাৎ দেখলাম সামনে দিয়ে একটা লোক হন হন করে হেঁটে যাচ্ছে। আমি তাকে ডেকে আমার গন্তব্য স্থানের ব্যাপারে সচেতন হতে চাইলাম। লোকটি বলল, আসুন আমার সঙ্গে। তবে মশাই, আমি কিন্তু যাব না আপনার সঙ্গে, কারণ আপনার পথ একদিকে আর আমারটা অন্যদিকে। রাস্তার মোড়ে একটা বট গাছ আছে, ওটাই নিশানা।
বট গাছের কাছে আসতেই লোকটা আমাকে ছেড়ে চলে গেল। আর একটা কথা বলে গেল, পথটা নাকি ভালো নয়, সাবধানে যাবেন। আমি বলতে যাব, দেখি লোকটা নিমেষে অনেকটা পথ এগিয়ে গেছে। আমার গাটা ছমছম করতে লাগলো। একরকম জেদ চেপে গেল, যে করেই হোক পৌঁছাতেই হবে। যাচ্ছি তো যাচ্ছি, চারিদিকে অন্ধকারের মাঝে দেখতে পেলাম একটা বাড়ি। কাছে যেতেই দেখি ঠিকানাটা ঠিক। যাক, তাহলে ঠিক জায়গাতেই এসেছি। দরজায় ধাক্কা দিতে যাব, এমন সময় কে যেন ভেতর থেকে বলল, আসুন, দরজা খোলা আছে। ভেতরে ঢুকলাম। একজন লোক বললেন, বসুন। একটা মোড়াতে বসলাম। লোকটি চলে গেলেন। এমন সময় দেখি বয়স্ক এক ভদ্রলোক এসে দাঁড়ালেন আমার সামনে। আমি তার দিকে চেয়ে দেখলাম, গালের হাড়গুলো স্পষ্ট, চোখগুলো কালো, গর্তে জল জল করছে। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, নিতাই কেমন আছে? ভদ্রলোক মুচকি হেসে জবাব দিলেন, একটু ভালো। তোমার নাম কি ললিত? হ্যাঁ, নিতাই কোন ঘরে আছে? ওর কথা বলো না, একটু সুস্থ হয়েছে কি অমনি বেরিয়ে পড়েছে। কোথায় গেছে? আজ হয়তো ফিরতে পারবে না, তবে কাল সকালে ফিরবেই। তোমার কোনো কষ্ট হবে না, খেয়ে দিয়ে শুয়ে পড়বে, সকালেই দেখতে পাবে নিতাইকে। ভদ্রলোকের কি পরিচয় এখনো জানতেই পারলাম না। হয়তো নিতাইরই কেউ হবে। আমি আর সেটা জিজ্ঞেস করলাম না। রাতের খাবার দিতে এসেছিল সেই আগের লোকটি। খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমে ঢলে পড়লাম বুঝতেই পারলাম না। মাঝরাতে ঘুম ভেঙে যেতেই দেখলাম জানলা দিয়ে বৃষ্টির ঝাপটা আসছিল। উঠে জানলা বন্ধ করতেই দেখি চাদর মুড়ি দিয়ে কে যেন দাঁড়িয়ে। বেশ ভয় পেলাম। চেঁচিয়েই বললাম, এ কে? কে ওখানে? আমি নিতাই রে ললিত। তুই শুনলাম তুই নাকি সকালে ফিরবি? দূর বোকা, তুই এসেছিস তখন আর না আসতে পারি? তা এখানে যখন এসেছিস থেকে যা কটা দিন। না রে, তুই এখন একটু ভালো হয়েছিস, ভাবছি কালকেই ফিরে যাব। কিন্তু ললিত, আমি তোকে ছাড়লে কি হবে? এরা তোকে ছাড়বে না। খারাপ জায়গায় এসেছিস, আর আমার সেই শক্তি নেই যে তোকে এখান থেকে বেরিয়ে যেতে বলবো। কেন? তুই কি তবে? নিতাই লম্বা হতে লাগলো। এত লম্বা হতে লাগলো যে ঘরের ছাদ ফুঁড়ে বেরিয়ে যাবে ওর মাথা। আমি ছুটে পালাতে যাব, দেখি সেই দুটি বয়স্ক লোক দাঁড়িয়ে রয়েছে ঘরের মধ্যে। গরম হাওয়া চারিপাশে, দম বন্ধ হয়ে আসছিল। চেঁচিয়ে বললাম, ছেড়ে দে নিতাই, আমাকে বিপদে ফেলে তোর কি লাভ? নিতাই নেই ঘরে। দুটো ছায়া মূর্তি আমাকে জাপটে ধরল, যেন অজগরের প্যাঁচ। দম নিতে পারছিলাম না। তারপর কি? আমি প্রশ্ন করলাম। কোনো উত্তর নেই। দেশলাই জেলে দেখি কেউ নেই। শীতের রাতে গায়ে ঘাম জমল। নিমেষে কর্পূরের মতো উবে গেল আমার সঙ্গীটি। ছুটে বেরিয়ে গেলাম। একজন কুলিকে কাছে পেলাম, সেও আমল দিল না আমাকে। আবার ছুটে গেলাম স্টেশন মাস্টারের ঘরে। সেখানেও কেউ নেই, লণ্ঠন জ্বলছে। এ কি ঘটল? প্ল্যাটফর্মে চলে এলাম। দেখি এখানেও রেল লাইন নেই। পেছন ফিরে দেখলাম ধু ধু ফাঁকা জায়গা। প্রাণ ভয়ে দৌড় লাগালাম। কতক্ষণ দৌড়েছি জানি না। সকাল হতে দেখলাম কলকাতার বাড়িতে আমি খাটে শুয়ে রয়েছি। তখন শীতকাল। কোনো এক ছুটির দুপুরে আমি
নবনির্মিত দোতলার ঘরে শুয়ে পত্রপত্রিকার পাতা উল্টাচ্ছি। এমন সময় আমার এক বন্ধু তারক এসে বলল, এই দেখ, এটা দেখেছিস? এই আজকের কাগজে বেরিয়েছে। আমি চেয়ে দেখলাম খবরের কাগজে সম্পত্তি, বাড়ি, জমি বিভাগে ছোট্ট একটি বাড়ি বিক্রয়ের বিজ্ঞাপন। বিজ্ঞাপনের হেডিং হচ্ছে ভুতুড়ে বাড়ি, নিচে নাম লেখা। ঘাটশিলায় কাশিদা অঞ্চলে আমাদের সাবেক কালের বাড়িটা ভূতের উপদ্রবের জন্য বেচে দিতে চাই। সম্পূর্ণ খালি বাড়ি, সামান্য আসবাবপত্র যা আছে তা সমেত বাড়িটার দাম 5,000 টাকা। সব জেনে শুনে যদি কেউ কিনতে চান নিচের ঠিকানায় যোগাযোগ করুন। আজ থেকে বছর 30 আগে যে সময়কার কথা বলছি, তখন 5,000 টাকার দাম ছিল অনেক। কাজেই 5,000-এ যখন বাড়িটা বিক্রি হচ্ছে, তখন নিশ্চয়ই বেশ বড় বাড়ি। আমি কাগজটা রেখে উঠে বসে বললাম, বেশ অভিনব বিজ্ঞাপন তো। আর বাড়ির মালিকও খুব সৎ লোক মনে হচ্ছে, কেননা তিনি যখন সবকিছু জানিয়েই বাড়িটা বিক্রি করছেন, তখন নিশ্চয়ই কোনো জোত্তুরি বুদ্ধি তার নেই। কিন্তু মুশকিল হচ্ছে, দেখে আমাদের লাভ কি? এত টাকা তো আমাদের নেই রে। এই বাড়ি আমরা কিনতে পারবো? অতএব কিনবে কে? তারক বলল, বাড়ি কেনার লোকের কি অভাব আছে রে? মোহনের জ্যাঠামশাই একবার ঘাটশিলার বাড়ি কেনার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এখন বিজ্ঞাপনটা তাকে দেখালে নিশ্চয়ই তিনি রাজি হয়ে যাবেন। আর ভৌতিক ব্যাপার স্যাপার যেগুলো, সেগুলো তাকে যুক্তিতর্ক দিয়ে নিঃশ্বাস করিয়ে দিলেই হবে। আরে মোদ্দা কথা হচ্ছে, এই সুযোগে ঘাটশিলা একবার ঘুরে আসা। প্রস্তাবটা চানাচুরের মতোই মুখরোচক। বললাম, আরে বাহ, বেশ বলেছিস তো, চল তবে এখনই যাই। আমরা দুজনে তখন খবরের কাগজের ওই অংশটি ওপরে লাল পেন্সিল দাগ দিয়ে শিবপুরে মোহনদের বাড়ির দিকে চললাম। ওদের বাড়িতে গিয়ে মোহনকেও পেয়ে গেলাম অপ্রত্যাশিতভাবে। আসলে ছুটির দিন তো, এই সময়টা খেয়ে দিয়ে সবাই একটু বিশ্রাম করে। মোহনকে কাগজটা দেখাতে ও একটু অবাক হয়ে গেল। তারপর বলল, বেশ মজার ব্যাপার তো। ভূতের বাড়ি, এই কথা আগে থেকে জানিয়ে কেউ আবার বিজ্ঞাপন দেয় না। লোকটার মাথা খারাপ নেই তো, নাকি বিজ্ঞাপনটাই ফলস? তারক বলল, দেখ মোহন, এটা যখন বিজ্ঞাপন তখন ফলস এটা কিছুতেই নয়। কেননা কার এত টাকা আছে যে খরচা করে এইসব ফাজলামি করতে যাবে? মোহন বলল, তা ঠিক, তবে জ্যাঠামশাই যা ভীতু লোক, তাতে এই বাড়ি উনি কিনতেই চাইবেন না। তারক বলল, আরে বাবা, বুঝছিস না কেন? উত্তর তো সব বাজে কথা। আসলে ভদ্রলোকের সম্পত্তি অনেক, বিক্রি করতে চাইছেন কিন্তু খদ্দের পাচ্ছেন না। কাজেই এই চমক লাগানো বিজ্ঞাপনের কিছু লোকের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। অনেক লোক তো আছে ভূতের নামে হাড়ে চটা, তাদের ভেতর থেকে কেউ হয়তো জেদ করে বাড়িটা কিনেই ফেললো। এটা অবশ্য মন্দ বলিসনি। ঠিক আছে, এসেছিস যখন বস তোরা। জ্যাঠামশাই সবে শুয়েছেন, উঠলেই খবরটা দিচ্ছি। তারপর বাড়ি কেনা হোক আর না হোক, দেখতে যাওয়ার ছলে 2-4 দিন ঘাটশিলা থেকে ঘুরে আসা যাবে। এখন তারক বলল, হ্যাঁ, আমিও তাই বলি। তোর জ্যাঠামশাইকে যেভাবেই হোক তুই রাজি করা। আমাদের 3 জনের তাহলে রথ দেখা, কলা বেচা 2 হবে। আর যদি সম্ভব হয় তো 1 রাত ভূতের বাড়িতে কাটিয়েও আসতে পারবো আমরা। ভূত সম্বন্ধে একটা অভিজ্ঞতাও হয়ে যাবে আমাদের। সেই দুপুরটা আমরা 3 জনে এক নতুন আনন্দে চুটিয়ে গল্প করে কাটালাম। তারপর বিকেলবেলা খবরের কাগজটা মোহনের জ্যাঠামশাইকে দেখাতেই লাফিয়ে উঠলেন তিনি। না, ও বাড়ি আমি কিনবো না। আমি টাকা দিয়ে জিনিস কিনবো, সব ঝামেলার মধ্যে কেন যাবো আমি? তাছাড়া তোমরা আজকালকার ছেলেরা ভূত প্রেত মানো টানো না, কিন্তু আমি মানি। কেননা আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক সময় ভূতের অস্তিত্ব অনুভব করেছি। তাই বলি, কি দরকার বাবা ওইসবের মধ্যে যাওয়ার? তবে ঘাটশিলার একটা বাড়ি কেনবার ইচ্ছে আমার আছে, এই কথা মিথ্যে নয়। আমি বরং তোমাদের কিছু টাকা দিচ্ছি। তোমরা 3 জনে দিন কতক ঘাটশিলা থেকে ঘুরে এসো, যাও।
আর যদি কোথাও ভালো কোনো বাড়ি খোঁজ খবর পাও তো দেখে এসো, পরে দাম দর করে কেনা যাবে। আমরা তাতেই রাজি হয়ে মনের আনন্দে ঘাটশিলা যাওয়ার তোড়জোড় করতে লাগলাম। পরদিন বেলা 11টায় নাগপুর প্যাসেঞ্জারে চেপে আমরা ঘাটশিলার দিকে রওনা হলাম। সন্ধ্যের পর যখন স্টেশনে নামলাম তখন চারিদিক ঘুটঘুট করছে অন্ধকার। ঘাটশিলা তখন এখনকার মতো শহর নয়, একেবারে বুনো জায়গা ছিল। স্টেশনের কাছেই একটি চায়ের দোকানে খোঁজ খবর নিয়ে 4-5 দিনের জন্য একটি ঘরের ব্যবস্থা করে ফেললাম আমরা। রাতটা ভাড়া বাড়িতে কাটিয়ে পরদিন সকালে আমরা 3 জনের যুক্তি করে সেই ভূতের বাড়িটাই দেখতে চললাম। ঠিক হলো, বাড়ি যদি পছন্দ হয় তাহলে ওই বাড়ি জ্যাঠামশাইকে রাজি করিয়ে কেনাবো আমরা, আর যদি না হয় তাহলে এক রাত ওই বাড়িতে থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে ফিরে আসব। খবরের কাগজে দেওয়া ঠিকানার খোঁজ করে আমরা রাজবাড়ির কাছে বিজ্ঞাপনদাতার বাড়িতে এসে উপস্থিত হলাম। ভদ্রলোকের নাম সিন্ধুবাবু, কৃপা সিন্ধু রায়। বেশ অভিজাত পরিবারের লোক বলে মনে হলো। আমরা যখন তার বাড়িতে গিয়ে পৌঁছালাম তখন সকাল 9টা। বাড়ির চাকর এসে আমাদের বৈঠকখানায় ঘরে বসতে বলল। আমরা বসলাম। একটু পরেই সর্বাঙ্গে শালমুড়ি দিয়ে মধ্যবয়সী সিন্ধুবাবু এসে বসলেন আমাদের সামনে। তারপর স্মিত স্বরে বললেন, কোথা থেকে এসেছেন আপনারা? আপনাদের পরিচয়? 3 জনের হয়ে আমি বললাম, আমরা হাওড়া থেকে এসেছি। আমার এই বন্ধুটি খবরের কাগজে আপনার দেওয়া বিজ্ঞাপন দেখে ওই বাড়িটা কিনতে চান। অবশ্য বাড়িটা যদি পছন্দ হয়। কিন্তু ওটা তো ভূতের বাড়ি, ও বাড়ি কিনে কি করবেন আপনারা? ভূতের বাড়ি সেটা তো আমরা জেনেই এসেছি, আর কিনতে চাই এ কারণে যে ও বাড়িতে আমরা বরাবরের জন্য থাকতে আসছি না। ভূতের বাড়ি ভূতেরই থাকবে, আমরা শুধু মাঝে মধ্যে দিন কতকের জন্য এসে একটু উপদ্রব করে যাব। সিন্ধুবাবু একটু গম্ভীর হয়ে বললেন, ঠিক আছে, একটু বসুন আপনারা, আপনাদের চা জল খাবার আসছে, তারপর আমার একজন লোক গিয়ে আপনাদের দেখিয়ে আনবে বাড়িটা। খানিক পরেই চাকর এসে 1 প্লেট করে গরম হালুয়া এবং ধুমায়িত চা 1 কাপ করে রেখে গেল আমাদের সামনে। আমরা 3 জনেই খেয়ে নিলাম সেগুলো। তারপর সিন্ধুবাবুর লোকের সঙ্গে চললাম বাড়ি দেখতে। কাশিদা এখান থেকে অনেক দূরে, তবুও আমরা পায়ে হেঁটেই দেখতে গেলাম বাড়িটা। সিন্ধুবাবুর যে লোক আমাদের বাড়ি দেখাতে নিয়ে যাচ্ছিলেন তার নাম রাখালদা। রাখালদা যেতে যেতে বললেন, আপনারা কলকাতা থেকে এসেছেন তো? তা বলছিলাম কি। মোহন বাধা দিয়ে বলল, না রাখালদা, আমরা মোটেই কলকাতার লোক নই, আমরা হাওড়ার লোক, শিবপুরের বাসিন্দা, হাওড়া থেকেই আসছি। সে যেখানকারই লোক হন না কেন, হাওড়া আর কলকাতা একই ব্যাপার। তা বলছিলাম কি, ও এ বাড়ি আপনারা কিনবেন না? দারুণ উপদ্রব এ বাড়িতে। আজ পর্যন্ত কেউ এক রাতও টিকতে পারিনি এখানে। এসব বাড়ি দিনমানে ব্যবহারের জন্য, অর্থাৎ অফিস কাছারি ইত্যাদির জন্যই ভালো, কিন্তু থাকার পক্ষে এ বাড়ি উপযুক্ত নয়। কেন বলুন তো? শুনুন তবে, সিন্ধুবাবুরা এই অঞ্চলের অত্যন্ত প্রতিপত্তিশালী লোক। ঘাটশিলা এবং এর আশেপাশে বেশ কয়েকটি বাড়ি আছে এদের। কাশিদার এই বাড়িটি সিন্ধুবাবুদের সাবেককালের বাড়ি। ওর কাকা আর কাকিমার মধ্যে প্রায়ই খুব ঝগড়াঝাটি হতো। এই বিবাদ সূত্রেই সিন্ধুবাবুর কাকা এক রাতে আগুনে পুড়ে আত্মহত্যা করেন। সেই থেকেই উপদ্রব। তা উপদ্রব এমনই চরম পর্যায়ে পৌঁছালো যে কাকিমা ঠিক করলেন গয়ায় গিয়ে পিণ্ডি দিয়ে আসবেন। কিন্তু সেখানেও নানা ঝামেলা। যাত্রাপথে ট্রেনের কামরাতেই কাকিমা স্বপ্ন দেখলেন কাকাবাবু তাকে ভয় দেখিয়ে গয়ায় যেতে বারণ করছেন, কিন্তু সেই স্বপ্নকে তিনি আমল না দিয়েই গয়ায় নেমে পান্ডা ঠিক করে সর্বাগ্রে চললেন প্রেতশিলায় পিণ্ডি দিতে। আর সেই সময় টাঙ্গা গেল লরির ধাক্কার উল্টে। কাকিমা পায়ের হাড় ভেঙে হাসপাতালে গেলেন। পিণ্ডি দেওয়া তো হলোই না, উল্টে 6 মাসের ওপর হাসপাতাল থেকে ভাঙা পা নিয়ে ফিরে এলেন ঘাটশিলায়। তারপর একদিন ছাদ থেকে পড়ে তিনিও মারা যান। সেই থেকে ওই বাড়িতে যে কেউ থাকতে গেছে
সেই থেকে ওই বাড়িতে যে কেউ থাকতে গেছে সেই নানা রকম ভয় পেয়ে পালিয়ে এসেছে। বলেন কি? হ্যাঁ, রাত দুপুরে এমন সব কাণ্ড কারখানা হয় ও বাড়িতে যে কোনো সুস্থ মানুষের পক্ষে তার চোখ মেলে দেখার ব্যাপার নয়। একবার টাটানগর থেকে একদল ছেলে জোর করে ওই বাড়িতে থাকবে বলে এসেছিল, কিন্তু পরদিন সকালে ওদের কাউকেই আর দেখা যায়নি এখানে। সে কি, ভূতেরা খেয়ে ফেললো নাকি তাদের? না, রাত শেষ হওয়ার আগেই তারা পালিয়ে বেঁচেছে এবং পরে টাটানগর থেকে চিঠি দিয়ে পালিয়ে আসার কারণও জানায়। কি কারণ? তা বলতে পারবো না, তাই বলছিলাম কি দরকার ও বাড়ি নিতে যাওয়ার। এর চেয়ে বাড়ি যদি সত্যিই কেনেন তো আমি একটা বাড়ির সন্ধান দিই আপনাদের। মোহন বলল, হ্যাঁ বেশ, তো আগে দেখেই না এ বাড়িটা, তারপর যদি পছন্দ না হয় তখন আপনাদের বাড়িটাই দেখে আসবো। এইভাবে কথা বলতে বলতেই আমরা সেই বাড়ির কাছে এসে পৌঁছালাম। দূরে পাহাড়ের সারি, ছোট ছোট টিলা, ঘন শালবন, কি চমৎকার! তারই মধ্যে এক অপূর্ব প্রাকৃতিক পরিবেশে একটি পাঁচিল ঘেরা মস্ত দোতলা বাড়ি। বহু দিনের পুরনো, তবু আজও ব্যবহারযোগ্য। তালা খুলে আমরা ভেতরে ঢুকলাম। বহুদিন ঘরে ঝাঁট পড়েনি, বাগানটা আগাছায় ভরা। এই বাড়ির 5,000 টাকা দাম মানে জলের দাম। কেননা অনেক জায়গা, বড় বড় ঘর, ছোটখাটো প্রাসাদ একটা। বাড়িটা রিপেয়ারিং কস্ট 5,000-এর অনেক বেশি। এর আশেপাশে অবশ্য কোনো বাড়ি নেই, যা আছে সবই দূরে দূরে। আমরা বাড়িতে এসে নিচে ওপর করে সব ঘরগুলো ঘুরে ফিরে দেখলাম। বসবাসের জন্য হোক আর অবসর বিনোদনের জন্যই হোক, এর চেয়ে লোভনীয় বাড়ি সত্যি আর হতে পারে না। আমরা সবাই একমত হয়ে বললাম, রাখালদা, আপনি যাই বলুন না কেন, এ বাড়ি আমরা কিনবই। মোহন বলল, শুধু তাই নয়, আজ থেকে যে কদিন আমরা ঘাটশিলায় আছি সে কদিন এই বাড়িতেই থাকবো আমরা। রাখালদা একটু মন মরা হয়ে বললেন, যা আপনারা ভালো বোঝেন তাই করবেন, পরে যেন দোষ দেবেন না আমাদের। আর একটা কথা, এখানে আলোর কোনো কানেকশন নেই, দোকান থেকে একটা হেরিকেন অথবা লণ্ঠন আনিয়ে রাখবেন। এই বলে আমাদের হাতে চাবি দিয়ে চলে গেলেন রাখালদা। এরপর এক সময় আমরাও আমাদের সেই ভাড়া করা বাড়িতে গিয়ে মালপত্র যা ছিল নিয়ে চলে এলাম এখানে। তারপর সারাদিন ধরে এই ঘর সেই ঘর নিচে ওপরে এই করতে লাগলাম। সম্পূর্ণ বাড়িটা আমাদের দখলে পেয়ে মনের ভাব এমনই হলো যেন বাড়িটা আমাদেরই হয়েই গেছে। ইতিমধ্যে আমাদের এই বাড়িতে আসতে দেখে কিছু কৌতূহলী মানুষও উকি ঝুঁকি মারতে লাগলো এদিক সেদিক থেকে। আমরাও সবার জন্যই বাড়িটার অবারিত দ্বার রাখলাম। সবাই যখন শুনলো আমরা এই বাড়ি কিনতে চাই, তখন চার বন্যায় অবাক হয়ে গেল সকলে। সবাই এক বাক্যে বারণ করতে লাগলো এই বাড়িতে না থাকা বা এই বাড়ি না কেনার জন্য। সবাই বলল, বাড়িটা সত্যি উপদ্রবের বাড়ি, না হলে কখনো এত কম দামে এত বড় একটা বাড়ি এখানে এতদিন খালি পড়ে থাকে। আমরা সব শুনলাম, শুনে বললাম, তবুও আমরা নিজেরা একবার পরখ করে দেখতে চাই, যদি সেরকম খারাপ কিছু না ঘটে তাহলে এই বাড়িটা আমরা কিনছি। অবশেষে আমাদের জেদ রেখে দু একজন একটু অন্য সুরে কথা বলল, একান্তই যখন কিনবেন আপনারা তখন 2-1 রাত এখানে থেকেই দেখুন। বাড়িটার বদনাম আছে ঠিকই, তবে সচরাচর কেউ তো থাকে না। এইভাবে মানুষজন সাহস করে এলে থাকতে থাকতে কি হয় কে বলতে পারে। দেখাই যাক না এতদিনে ভূতের উপদ্রব একটু কমেছে কিনা। আবার কেউ বলল, হ্যাঁ হ্যাঁ, সাহস করে থেকেই যান। তাছাড়া আমরা যখন জেনে গেছি তখন আমরাও একটু সজাগ থাকব। যদি বেশি ভয়টয় পান তো ছাদে উঠে জোরে চেঁচাবেন, দল বেঁধে ছুটে আসবো সবাই। আমরা জানলা দরজা বন্ধ করে ঘরে আলো জেলে 3 বন্ধুতে এই নির্জন বাড়িতে সত্যিকারের ভূত এলে কিভাবে মোকাবেলা করব সেই নিয়ে আলোচনা করতে লাগলাম। অনেক রাত পর্যন্ত আলোচনা করে যখন দেখলাম সব ভোঁ ভোঁ, তখন তক্তপোষে পাতা বিছানায় মশারি খাটিয়ে আমরা 3 জনে জড়াজড়ি করে লেপ চাপা দিয়ে শুলাম। শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুম। রাত তখন কত জানি না, হঠাৎ ঝনঝন করে দরজার শিকল নাড়ার শব্দ শুনে ঘুম ভেঙে গেল আমাদের।
শিকল নাড়তে নাড়তে কে যেন একজন ভারী কি গলায় বলল, এই যে আছেন ভেতরে, দরজা খুলুন। আমরা তিনজনই উঠে বসলাম। আমি বললাম, কে? তা দেখতেই পাবেন, দরজা খুলুন। আমরা উঠে গিয়ে দরজা খুললাম, কিন্তু কি আশ্চর্য, কোথায় কে? সব ফাঁকা। দালানের দরজাটাও খিল দেওয়া, যেমন করা তেমনই আছে। কে তাহলে কিভাবে এসে ঘুম ভাঙালো আমাদের? ভয়ে বুকের রক্ত হিম হয়ে গেল। একটা ঠান্ডা স্রোত নেমে এলো পিঠের শিরদাঁড়া দিয়ে। আমরা আবার দরজা বন্ধ করে শুতে এলাম, কিন্তু এসে দেখি অসম্ভব ব্যাপার। এরই মধ্যে আমাদের তক্তপোষটা ঘরের উল্টো দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং আমাদের বিছানাও দখল করেছে কারা। দেখলাম আমাদের লেপটা মুড়ি দিয়ে কারা যেন দুজন শুয়ে আছে। লেপটা এমন ভাবে ঢাকা যে মুখ দেখতে পাচ্ছি না তাদের, শুধু মাথা দুটো দেখা যাচ্ছে। আমরা যত জোরে লেপটা তাদের গা থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম, তারা তত বেশি আঁকড়ে ধরতে লাগলো লেপটাকে। অবশেষে অনেকক্ষণ টানা হেঁচড়ার পর লেপ আবার আলগা হয়ে গেল। বিছানা থেকে লেপটা উড়িয়ে নিয়ে দেখলাম কেউই নেই ভেতরে। আমরা তিনজনে আবার তক্তপোষটাকে যথাস্থানে ফিরিয়ে এনে ফের লেপের তলায় ঢুকলাম। তারক বলল, না ভাই, এই কাজটা ভালো করিনি। এতগুলো লোকের কথা ঠেলে এই বাড়িতে রাত কাটাতে এসে খুবই অন্যায় কাজ করেছি। এখন ভালোই ভালো ফিরে যেতে পারলে বাঁচি। উফ, কি সাংঘাতিক। আমি তো ভয়ে কোনো কথাই বলতে পারলাম না। মোহন বলল, সকালটা একবার হলে হয়। এর আগে সত্যি কথা বলতে কি ভূত প্রেত আমি বিশ্বাসই করতাম না, অথচ আজ যা দেখলাম একে মনের ভ্রম ভুলে উড়িয়ে দেওয়া মতো মানসিকতা আবার নেই। এই বাড়িতে আর এক মুহূর্তও থাকা উচিত নয়। আমরা ভয়ে জড়সড় হয়ে আরো কিছু ঘটে কিনা দেখবার আশায় জেগে রইলাম। ঘুম তো এলোই না, ঘুমোতে সাহসও হলো না। ঘুমিয়ে পড়লে আবার যদি শিকল ঝনঝন করে। বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর আমরা দালানে একটা খটখট শব্দ শুনতে পেলাম। মনে হলো কে যেন চটি পড়ে পায়চারি করছে। দালানের এক প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত একবার যাচ্ছে, একবার আসছে। তারপর আবার সেই ঝনঝন করে শিকল নাড়ার শব্দ। সভয়ে আমরা তিনজনকে জড়িয়ে ধরলাম। কেউ আর উঠলাম না দরজা খুলতে। শিকল ঝনঝন করে বেজেই চলেছে। তারপরই শোনা গেল আবার আগের মতোই ক্রুদ্ধ কণ্ঠস্বর, কারা আছে ঘরের ভেতরে? দরজাটা এত করে খুলতে বলছি যে, দরজা খুলো। আমরা তখন আতঙ্কে নীল হয়ে উঠেছি ক্রমশ। কেই বা যাবে দরজার কাছে? উঠে দাঁড়াবারও যে শক্তি নেই কারো। ক্রুদ্ধ কণ্ঠস্বর আবার শোনা গেল, দরজা না খুললে কিন্তু ভয়ানক ব্যাপার হবে। হলো বলছি, না হলে ভেঙে ঢুকবো। বলার সঙ্গে সঙ্গে দরজার দমাদম লাথি পড়তে লাগলো। অগত্যা উঠতেই হলো। তিনজনে পা টিপে টিপে দরজার কাছে গিয়ে কিলটা খুলতেই দরজাটা সশব্দে দুহাট হয়ে খুলে গেল। মনে হলো কেউ যেন ওদিক থেকে জোরে ধাক্কা দিয়ে খুলে দিল দরজাটা। সে কি দারুণ শব্দ! গোটা বাড়িটা কেঁপে উঠল বুঝি, কিন্তু তা না হয় হলো। আবার তো সেই আগের মতোই ভোঁ ভোঁ, কেউ কোথাও নেই। এই শীতেও গায়ে ঘাম দিল তখন। এরপর আর বিছানায় ফিরে যাওয়ার মতো মন বা সাহস নেই। সেখানেও তো ওই আগের মতোই খারাপ ব্যাপার ঘটবে, অর্থাৎ কিনা লেপ নিয়ে টানাটানি। কি যে করি, পরস্পর মুখ চাওয়াচাই করছি। এমন সময় হঠাৎ আমাদের লণ্ঠনটা কে যেন আছাড় মেরে ভেঙে ফেলল ঘরের ভেতরে। অন্ধকার, অন্ধকার, ঘন অন্ধকারে ঢেকে গেল চারিদিক। আমরা সঙ্গে সঙ্গে মনস্থির করে ঘরে ঢুকে অন্ধকারে হাতড়ে হাতড়ে যে যার জামা প্যান্ট পরে নিলাম। মোহনের টর্চ ছিল, টর্চ জেলে হাত ঘড়িতে দেখে নিলাম রাত তখন 2:30। এখনই পালাতে হবে এখান থেকে, না হলে যে কোনো মুহূর্তে ভয়ানক একটা কিছু ঘটে যেতে পারে। ওদিকে বারান্দার দরজাতেও তখন দমাদম লাথি পড়তে শুরু করেছে। আমরা কোনো রকমের দরজা খুলে এক লাফে বাইরের বাগানে এসে পড়লাম। তারপর পেছন ফিরে দেখি দালানের দরজার কাছে
আগুনে পোড়া ঝলসানো চেহারার এক বিকট মূর্তি দাঁড়িয়ে আছে। মানুষ তাকে বলবো না, মানুষ কখনো অত কুৎসিত হয় না, মানুষ কখনো এত দীর্ঘ হয় না, মানুষের চোখ দিয়ে কখনো এত আগুন বেরোয় না। আমরা বেশিক্ষণ চেয়ে থাকতে পারলাম না সেদিকে। বাগানের দরজার খিল খুলে বাইরে বেরিয়ে হাঁপ ছেড়ে বাঁচলাম। অদূরে একটি আদিবাসী বস্তি ছিল। বাকি রাতটুকু সেখানে কাটিয়ে ভোরে ট্রেন ধরলাম হাওড়ার। অবশেষে সেই ভয়ঙ্কর পথটি বেছে নিল পরাণ সাহা। বাপের দেওয়া কিছু টাকা ছিল। ছোটবেলার বন্ধু বিশু মল্লিক ব্যবসা করবে বলে স্ট্যাম্প পেপারে সই দিয়ে টাকাটা নিল মোটা সুদের লোভ দেখিয়ে। সুদও দিল কমাস। তারপর রাতারাতি ব্যবসা গুটিয়ে সেই যে গা ঢাকা দিল বিশু মল্লিক, 7 তল্লাট গরু খোঁজা খুঁজেও তার পাত্তা পাওয়া গেল না। টাকার শোকে আর অভাবের জ্বালায় ঠিক করল পরাণ, এভাবে বেঁচে থাকার চেয়ে বরং সুইসাইড করা ভালো। ছেলেকে ডেকে বলল, বাবা ঘনশ্যাম, বিশু মল্লিক আমার কাছ থেকে 20,000 টাকা ধার নিয়ে যে কাগজখানায় সই করেছে ওখানে আলমারিতে আছে। পাড়ার গণ্যমান্য ব্যক্তিদের সাইও আছে। যত্ন করে রাখিস কাগজখানা। বেঁচে থাকতে তো আমি ওর দেখা পেলাম না, তবে বিশু মল্লিক বেঁচে থাকলে ওর সঙ্গে তোর দেখা করাবই। সেদিন কাগজখানা দেখিয়ে টাকাটা কিন্তু আদায় করিস। ঘনশ্যাম বাপের এই কথাটা ঠিক বোঝে না, তবু ঘাড় কাত করে। আর একটা কথা, পরাণ বলে, আমি যদি হঠাৎ মারাও যাই, মরতেই পারি, মানুষের জীবন তো, তবে যেন তড়িঘড়ি গয়ায় পিণ্ডি চড়িয়ে বসবি নে। পাক্কা 2 বছর অপেক্ষা করবি বিশু মল্লিকের জন্য। দেখা না পেলে তখন যা ভালো বুঝিস করবি, কেমন? আর সেই রাতেই ভাগীরথী এক্সপ্রেসে গলা দিল পরাণ সাহা। অপঘাতে মৃত্যু, মরলেই ভূত। প্রথমটাই যা একটু কষ্ট, তারপরে শরীরটা একদম পাখির পালকের মতো হালকা। ভূত হয়ে রেল লাইনের ধারে এক দীঘল শেওড়া গাছে এক নাগারে 7 রাত 7 দিন ঘুমিয়ে কাটালো পরাণ। বেঁচে থাকতে ভাবনায় চিন্তায় কত রাত ভালো করে ঘুমোতে পারেনি। ঘুমিয়ে এখন শরীরখানা শান্ত হলো, সুস্থির হলো। মনে পড়ল বিশু মল্লিকের কথা। ও শয়তানটার জন্যই আজ তার এ ভূতের দশা। ঠিক করলো প্রথমে গ্রামে গঞ্জে ওকে খুঁজে দেখবে। এখন তো আর হাঁটা চলার বালাই নেই, শুধু মনে মনে ভাবলেই সেখানে পৌঁছে যাওয়া। সুতরাং বেঁচে থাকলে বিশু মল্লিককে খুঁজে বার করতে সময় লাগবে না। তার আগে একবার ছেলে ঘনশ্যাম ও বউকে দেখার বাসনা হলো পরাণ সাহার। কেমন আছে ছেলেটা বাপকে হারিয়ে। শেওড়া গাছ ছেড়ে হাওয়ায় ভেসে গ্রামের দিকে এগিয়ে চলল পরাণ সাহা। গ্রামে ঢুকতেই দেখল চণ্ডীতলার মাঠে অনেক লোকের ভিড়। ছেলে ঘনশ্যাম একটা চেয়ারে বসে আছে তার বাপের ছবির সামনে চুপটি করে। এটা তবে তার শোক সভা হচ্ছে। পরাণ সাহা ভাবল, বাহ, খুব ভালো তো। একটু না হয় বসে দেখাই যাক কি দিয়ে কি করে গ্রামের মানুষ। মাঠের ধারে একটা গাব গাছে পা ঝুলিয়ে বসল পরাণ। সভায় লোকজন মন্দ হয়নি। মাইক লাগিয়ে কার্তিক সভা ম্যানেজ করছে। বলছে, পরাণ সাহার এই শোক সভার আয়োজন করেছেন আমাদের গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ দরদি হরগোবিন্দ বাবু। তিনি এখনই এসে পড়বেন। আপনারা দূরে না দাঁড়িয়ে থেকে সবাই এসে বসুন। হরগোবিন্দ বাবুকে চিনত পরাণ, বিশু মল্লিকের শালা। বিশু মল্লিক ফেরার হওয়ার পর বোনের সংসার বাঁচাতে হরগোবিন্দ বাবু সেই যে সংসারে গিয়ে উঠল, আর ফিরে যায়নি নিজের বাড়িতে।
এখানে থেকেই ভগ্নিপতির ব্যবসাকে ফুলিয়ে ফাঁপিয়ে বিশাল করে তুলেছে। চেহারায় সাধক সাধক ভাব, কাঁচা পাকা এক জঙ্গল দাড়ি গোফে মুখখানা ঢাকা, গলায় রুদ্রাক্ষের মালা, মুখে রাধাকৃষ্ণ ছাড়া অন্য কোনো বুলি নেই। বেঁচে থাকতে হরগোবিন্দ বাবুর সঙ্গে বহুবার দেখা হয়েছে পরাণ সাহার। মানুষটাকে মোটেই ভালো লাগতো না তার, সবসময় চোখে মুখে যেন কি খাই ভাব। কার্তিক আবার ঘোষণা করল, এবার সবার কাজ শুরু হচ্ছে। সভাপতির আসনে এসে বসবেন মহামান্য শ্রী হরগোবিন্দ বিশ্বাস। হরগোবিন্দ বাবুর সভাপতির চেয়ারে এসে বসল। তাকে দেখে পরাণ সাহা এখন চমকে উঠল। যে গাছের ডাল থেকে হড়কে নিচে পড়ে যাওয়ার জোগাড়। বেটা, তুমিই তবে হরগোবিন্দ বাবু? শয়তান, চোর, জোচ্চোর, হাত পা ছুড়ে লাফাতে লাগলো পরাণ সাহা। হয়েছে কি? মোড়ে ভূত হওয়ার পর পরাণ সাহা একটা অন্তর্দৃষ্টি পেয়েছে। এটা অবশ্য সব ভূতেরাই পায়। সেই দৃষ্টি দিয়ে ভূতেরা অনেক অজ্ঞাত জিনিস, অদেখা বস্তু জানতে পারে, দেখতে পায়। ওই যে ঘড়িটা হাতে দিয়ে সভা ম্যানেজ করছে কার্তিক, ওটা পরাণেরই ঘড়ি। লাইনে গলা দেওয়ার পর দিন সকালবেলা কার্তিকই ওকে প্রথমে দেখতে পায়। দেখে ওর হাত থেকে ঘড়িটা খুলে নিজের হাতে পড়ে তবেই গ্রামে গিয়ে খবর দেয়। কার্তিকের পরে ও পথে আসে নৃপতি। পরাণকে মরে পড়ে থাকতে দেখে দুঃখ করে। এদিকে সেদিকে তাকিয়ে পরাণের পকেট থেকে 2 টাকা 55 পয়সা তুলে নিজের পকেটে ভরে গ্রামে ফিরে ঘনশ্যামকে খবরটা দিয়ে কর্তব্য সারে। সে যা গেছে যাক, তার জন্যে পরাণ মোটেই ভাবিত নয়। কিন্তু ওই হরগোবিন্দ এক মুখ গোঁপ দাড়ির জঙ্গলের আড়ালে নিজের আসল মুখখানা ঢেকে চেহারাখানা পাল্টে বিশু মল্লিকে কিনা আজ 2 বছর ধরে হরগোবিন্দ সেজে দিব্যি নিজের সংসারে সুখে দিন কাটিয়ে যাচ্ছে। বেঁচে থাকতে ঘুণাক্ষরেও কি জানতে পেরেছিল এটা পরাণ সাহা? সেই তখন কতদিন গেছে বিশু মল্লিকের দোকানে জিনিস কিনতে। মাঝে মাঝে শুনিয়েছে তার ভগ্নিপতির টাকা মারার কাহিনী। শুনে মাথা নেড়ে তাকে শুধু কেষ্ট নাম শুনিয়েছে হরগোবিন্দ। যাক, আত্মহত্যাটা তবে সার্থক হয়েছে পরাণ সাহার। ভূত হয়েছে বলেই চিনতে পারল বিশু মল্লিককে। এখন গ্রামের 5 জনের কাছে বেটার পরিচয়টা ফাঁস করতে পারলেই নিশ্চিন্ত। ছেলে বউয়ের সঙ্গে দেখা করার বাসনা ত্যাগ করে পরাণ নদীর ধারের শ্মশান ঘাটের পঞ্চবটের মগডালে গিয়ে বসল। ওখানে দেখা হলো ছোটবেলার বন্ধু ফেলু রামের সঙ্গে। বছর 10 আগে শান্তিপুর কালনা ফেরিঘাটে নৌকা ডুবিতে মারা গিয়েছিল ফেলা। পরাণের মুখে সব শুনে ফেলা লাফিয়ে উঠল, বলল, চল এখনই বেটার ঘাড় মোটকে আসি। দূর, তাহলে আবার টাকাটা আদায় হবে? প্রথমে ওর গোপদারি কামিয়ে গ্রামের 5 জনের কাছে পরিচয়টা ফাঁস করতে হবে, যাতে ঘনশ্যাম টাকাটা আদায় করতে পারে। কিন্তু আমাদের যে লোহা ছোঁয়া বারণ, নইলে খুঁড়ের এক টানে হরগোবিন্দের মুখের জঙ্গল সাফ করতে কতক্ষণ? না, ওভাবে হবে না। এখন রাস্তা বের করতে হবে যেন বেটা নিজেই নিজের দানিগোপ কাটতে বাধ্য হয়। কি করা যায় ভাবতে ভাবতে দুজনে আবার চণ্ডীতলার মাঠে এসে গাব গাছের ডালে বসে। সভা ততক্ষণে শেষ হয়ে গেছে। হরগোবিন্দ ঘনশ্যামকে কাছে ডেকে কি যেন বলছে। কি বলছে শোনার বাসনা মনে পোষণ করতেই পরাণ সাহা গাছের ডালে বসে শুনতে পায়। হরগোবিন্দ বলছে, খরচ খরচা হবে বলে পিণ্ডি দেবে না? তোমার বাবা যে তবে নরকে পড়ে পচবে। যাও, মাকে নিয়ে গয়া, কাশী, বৃন্দাবন ঘুরেও এসো আর পিণ্ডিটাও দিয়ে এসো। টাকার জন্য ভাবছো কেন? আমি তো আছি। দেখো, আমার ভগ্নিপতির সই করা একটা কাগজ আছে তোমার বাবার আলমারিতে। ওখানে আমায় এনে দিলে আমি তোমাকে 1000 টাকা অমনি দিয়ে দেব। পরাণ সাহার ছেলে বলে, কিন্তু বাবা যে কাগজখানা খুব যত্ন করে রাখতে বলেছে 2 বছর। হরগোবিন্দ বলে, কি লাভ? বিশু মল্লিক কি আর কোনোদিনও ফিরে আসবে? হ্যাঁ, আরে সে নয় না ফিরল, ও কাগজখানার মূল্যই বাকি।
তার চেয়ে তুমি বরং কাগজখানা নিয়ে কাল বা পরশু আমার বাড়িতে এসো, আমি নয় তোমাকে 1,500 টাকাই দেবো, যাও। পরাণ সাহার ছেলে চিন্তিত হয়ে পড়ল। ভাবল মাকেও জিজ্ঞেস করে দেখা যাক সে কি বলে। ভাবো, তবে বেশি দেরি করো না, যা করার কাল পরশুর মধ্যেই করো। আমি আবার কিছুদিনের জন্য বাইরে যাব কিনা। শুনে পরাণ আর ফেলুরাম ঠিক করল যা করা 2-1 দিনের মধ্যেই করতে হবে। কারণ লোভে পড়ে ঘনশ্যাম যদি কাগজখানা একবার হাতছাড়া করে আর টাকা পেয়ে গয়ায় গিয়ে যদি পিণ্ডি চড়ায়, তবে বিশু মল্লিকের পিণ্ডি চটকানোর আগেই নিজের দফা গয়া। এই অবস্থায় কি করা যায় বলো তো ফেলুরাম? পরাণ বন্ধুর পরামর্শ চায়। ও, আমি ভেবে রেখেছি, হরগোবিন্দর দাড়িতে উকুন ছাড়তে হবে, যাতে বেটা উকুনের কুটকুটানিতে ছটফটিয়ে দাড়ি কাটতে বাধ্য হয়। বুঝলাম, কিন্তু আমরা উকুন পাবো কোথায়? ভূত হয়ে তো আমাদের সকলেরই ন্যাড়ামুন্ডি। সেও আমি ভেবে রেখেছি। আমার নাতনি পুটির মাথা ভরা উকুন, ওখান থেকে 4টি এনে হরগোবিন্দের দাড়িতে ছাড়লেই হবে। দূর! পরাণ সাহা মাথা ঝাঁকায়। ও সব পাতি উকুনে হরগোবিন্দর কিচ্ছু হবে না। সরু চিরুটি চালিয়ে কিংবা উকুন মারার ওষুধ লাগিয়ে উকুন তাড়াবে। এই আসল চিনে উকুন চাই। ওখানে বসেই অন্তর্দৃষ্টি চালিয়ে তাও বের করল ফেলুরাম। মানকুণ্ডর পাগলা গারদের এক পাগল উকুনের জ্বালাতেই বেচারা পাগল হয়ে গেছে। ওর মাথা ভর্তি চিনে উকুন। ডাক্তাররা বহুদিন ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখে। জেগে থাকলে শুধু চুল ছেঁড়াছেড়ি করে আর চিৎকার করে। ওর মাথার থেকে 4টে উকুন এনে ঘুমন্ত হরগোবিন্দের দাড়িতে ছেড়ে দিল ফেলুরাম। দিয়ে দুজনে গাব গাছের ডালে বসে অপেক্ষা করতে লাগল। উকুনের কুটকুটানিতে ঘুম ভেঙে গেল হরগোবিন্দ বাবুর। এই কি বিপদ রে বাবা! এত যত্ন করার পরও কিনা দাড়িতে উকুন। বিছানায় বসে আয়না সামনে ধরে দাড়িতে সরু চিরুনি চালালো কতক্ষণ, তারপর আবার ঘুমোতে গেল। কিন্তু উকুনের কামড়ানিতে 2 চোখের পাতা এক মুহূর্তের জন্য সারা রাত এক করতে পারল না। ভোরের আলো ফুটতেই ডেটল, উকুন মারার ওষুধ আর কার্বলিক সাবান নিয়ে হরগোবিন্দ বাথরুমে ঢোকে। ওষুধ মেখে দাড়িতে সাবান ঘষে 3 ঘন্টা স্নান সেরে বাথরুম থেকে যখন হরগোবিন্দ বের হলো, ছোবড়ার ঘষাটানিতে মুখখানা টকটকে লাল। ভাবল বুঝি নিশ্চিন্ত। কিন্তু চীনে উকুন এত সহজে কাবু হওয়ার পাত্র নয়। আর হরগোবিন্দের মতো এমন নধরকান্তি মানুষের সুস্বাদু রক্ত উকুনদের যেন ভোজবাড়ির নেমন্তন্ন। তবে কিনা দিনের আলো ফুটলে ওরা হাত পা খেলিয়ে একটু বিশ্রাম করে। তাই হরগোবিন্দের দিনটা কাটলো ভালোই ভালোই। কিন্তু সন্ধ্যার পরেই চুলকানি বাড়ল। ঘুমলে পড়ে দাড়ির জঙ্গলে শুরু হলো বাঘ ভাল্লুকের লড়াই। লাফিয়ে বিছানা ছেড়ে নামলো হরগোবিন্দ। এক বাঘ চড়কি নাচন নাচল। তারপর খুঁজে এক শিশি টিক 20 বার করে ঢাললো দাড়ি ভরে। ব্যাস, চুলকানি একেবারে বন্ধ। চীনে উকুন কিন্তু ভারী চালাক। টিক 20-এর উগ্র গন্ধ পেয়ে একদম দাড়ির গোড়ায় গিয়ে লুকোলো সব কটা। কোনোটা আবার গোড়ার গর্তে মুখ গুঁজে পড়ে রইল দাঁত মুখ খিঁচিয়ে। ওষুধের তেজ সরতেই শুরু হলো দাঁড়িগোফের জঙ্গলে তাণ্ডব নৃত্য। গেছিড়ে গেছিড়ে চিৎকার করে হরগোবিন্দ নাচতে লাগলো উচ্চিংড়ের মতো। ভোরের আলো ফুটলেই হরগোবিন্দ দাড়ি কাটার সাজ সরঞ্জাম নিয়ে ঢুকলো বাথরুমে। গ্রাম ছেড়ে লোপাট হওয়ার পর প্রায় আজ 2.5 বছর দাড়িগোপ কাটেনি হরগোবিন্দ। এখন কেটে শান্তি। দাড়িগোপ কামিয়ে গন্ধ সাবান মেখে স্নান করতে করতে যেন আপন থেকেই 2 চোখ বুজে আসতে লাগলো। এমন সময় স্নান ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে চাকর খবর দিল, বাবু, ঘনশ্যাম বাবু এসেছেন একখানা কাগজ হাতে করে। আপনি নাকি কাগজখানা কিনবেন বলেছিলেন। শুনেই আনন্দে লাফিয়ে ওঠে হরগোবিন্দ। স্নান সেরে কোনো রকমে গায়ে জামা কাপড় চড়িয়ে বৈঠকখানায় ঢুকে বলে, এনেছো? বেশ বেশ, দাও কাগজখানা। বাপের পিণ্ডি দিতে যাবে বলে কথা, ও তোমাকে আমি আরো 500 টাকা বেশিই দেব।
হরগোবিন্দর দিকে এক দৃষ্টে তাকিয়েছিল ঘনশ্যাম। অবাক হয়ে বলে, আপনি আপনি তবে বিশু মল্লিক? দাড়িগোপে মুখ ঢেকে হরগোবিন্দ সেজে দিব্যি একতাল চালিয়ে দিলেন, আর আমার বাবা বেচারা অকালে প্রাণ দিয়ে মরল। হরগোবিন্দ ওরূপে বিশু মল্লিক থমকে যায়। ঘনশ্যাম উঠে দাঁড়ায়, কাগজখানা বুকে চেপে ধরে বলে, আপনি অপেক্ষা করুন, আমি আসছি পাড়ার 5 জনকে নিয়ে। বাবার পিণ্ডদান করতে আপনি আমায় গয়ায় পাঠাচ্ছিলেন, এখন ফিরে এসে আপনার পিণ্ডি চটকাবো। দুমদাম পায়ের আওয়াজ করে ঘনশ্যাম বেরিয়ে যায়। গালে হাত বোলাতে বোলাতে চেয়ারে ধপ করে বসে পড়ে বিশু মল্লিক। বসে সামনের দেওয়ালে আয়নার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে।